নমস্কার, আপনাদেরকে স্বাগত ব্যাক বেঞ্চার্স একাডেমিতে। আজ নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের পরবর্তী চ্যাপ্টার রিমাইন্ডার থিওরেম। তো রিমাইন্ডার থিওরেম মানে কি? ভাগশেষ নির্ণয়। কি করে আমরা ভাগশেষ নির্ণয় করব? তো আমরা দেখে নিই ভাগশেষ কাকে বলে। মনে করা যাক 17 একটি সংখ্যা, একে আমরা ভাগ করছি 3 দিয়ে, তাহলে 3 5 15 হয়। 3 5 15 আর পড়ে থাকে শেষে কত? 2। এই 2 হলো আমাদের ভাগশেষ, বা ইংরেজিতে বলবো রিমাইন্ডার। 3কে 17 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকে হচ্ছে 2। তো আমরা ছোটবেলায় এই সূত্র শিখেছি। কি সূত্রটা একবার মনে করে নেব। এই যে 17কে কি করা হচ্ছে? ভাগ করা হচ্ছে। তো একে বলবো আমরা ভাজ্য, যাকে ভাগ করা হচ্ছে। যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তো ভাজক। গুণ কি হবে? ভাগফল। গুণ হবে যেটা আমার ভাগফল। এর সঙ্গে কত যোগ করব তবে আমি ভাজ্য পাবো? অবশেষটা যোগ করলে 3 গুণ 5 যোগ 2 করলে তবে আমরা আমাদের ভাজ্য 17 পাবো। যোগ কি হবে? ভাগ শেষ। এই সূত্র আমরা ছোট্টবেলায় শিখেছি। তো এই সূত্রটা আমরা জাস্ট দেখে নিলাম একবার, যে ভাগশেষ কাকে বলে। কোনো একটি সংখ্যাকে বা ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পরে যা অবশেষে পড়ে থাকে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো এই ভাগশেষ নির্ণয় করাই আজকে আমরা শিখব। তো আমরা একটা অঙ্কে চলে যাই, দেখব কি আসছে অঙ্কটায়। বলছে when a number is divided by a certain number, remainder is 43। যখন একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তখন অবশেষ পড়ে থাকে 43। মনে করা হোক এ দিয়ে বি কে ভাগ করা হচ্ছে আর অবশেষ কত থাকছে? 43। তারপর কি বলছে? বলছে আরেকটি নাম্বারকে যদি সেম নাম্বার দিয়ে ভাগ করা হয়, তার মানে মনে করা হোক আরেকটি নাম্বার আছে সি, তাকেও আমরা কত দিয়ে ভাগ করছি? তাকেও আমরা এ দিয়ে ভাগ করছি। তখন রিমাইন্ডার কত পাচ্ছি? তখন রিমাইন্ডার পাচ্ছি আমরা 37। এবার বলছে যদি দ্য সাম অফ বোথ নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইসার, দুটি সংখ্যার যোগফলকে যদি আমরা এই ভাজক দিয়ে ভাগ করি, মানে বি প্লাস সি, একে যদি আমরা এ দিয়ে ভাগ করি তবে আমরা কত রিমাইন্ডার পাবো? তখন রিমাইন্ডার হচ্ছে 23 পাওয়া যায়, তখন রিমাইন্ডার 23 পাওয়া যায়। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড দ্য ডিভাইসার। তাহলে আমাদের এই ডিভাইসারটা কত, মানে ভাজক কত, এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? এ দিয়ে বি কে ভাগ করলে 43 পাওয়া যায়, সি কে ভাগ করলে 37 পাওয়া যায়, আর বি প্লাস সি কে ভাগ করলে 23 পাওয়া যায়। তাহলে জিজ্ঞেস করেছে ডিভাইসার কত, এর ভ্যালু কত। তাহলে মনে করা যাক আমরা যদি একটা সংখ্যা ধরে নিই, মনে করা যাক 3 একটি সংখ্যা, 3 হচ্ছে সেই ভাজকটা। 3 দিয়ে যদি আমরা 3-এর বদলে 13 মনে করি, 13 সংখ্যাটা, 13 দিয়ে যদি আমরা একটা সংখ্যাকে ভাগ করি, কতকে ধরে নিই, একটা মনে করি 29কে ভাগ করছি, তাহলে আমরা কত রিমাইন্ডার পাবো? 13 দুগুণে 26, 3 রিমাইন্ডার পাবো। এবার যদি একটা সংখ্যা ধরা যাক
মনে করা যাক আরেকটি সংখ্যা কত ধরা যায়, 29 ধরেছি, 13-র পরবর্তী 39, তার মাঝামাঝি একটা ধরি 38 মনে করি। আরেকটি সংখ্যা মনে করি 38। একে 13 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাবো? 13 দুগুণে 26, 12 পাবো। ক্লিয়ার? এবার যদি বলা হয় যে 42 একটি সংখ্যা, একে ভাগ করলে 13 দিয়ে আমরা কত 42 না 38 আর 29 এর যোগফলকে যদি আমরা ভাগ করি, 30, 20, 50, 8 আর 9, 67, 67কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? তাহলে আমাদের কি মনে হবে যে তাহলে আমরা এই দুটো যে ভাগশেষ যোগ করে দিলেই পেয়ে যাব। যোগ করে দিলে কত হচ্ছে? 3 আর 12, 15। কিন্তু 15 কি কখনো কারো হতে পারে? 13 ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হতে পারে? হতে পারে না। তাহলে কি হবে? ভাগশেষ দুটো যোগফলকে আবার 13 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে 12 আর 3-এর যোগফল 15, 15কে তাহলে আবার 13 দ্বারা ডিভাইড করতে হবে, তবে যেটা পাবো ভাগশেষ পাবো 2। এবার আমরা দেখি 67কেও যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত হবে? 5 13 65, 2 আমরা ভাগশেষ পাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম? যদি আমার ভাগশেষ দুটোর যোগফল ভাজকের থেকে কম হতো তবে সেটাই আমার উত্তর হতো। কিন্তু যেহেতু এখানে ভাগশেষ দুটোর যোগফল ভাজকের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমার কি হবে? ভাজক দিয়ে আমরা সেটিকে আরেক ঘর ভাগ দিতে পারবো, তাই সেক্ষেত্রে ভাগ দেওয়ার পর যেটা ভাগশেষ আসবে সেটাই হবে আমার উত্তর। তাহলে এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে কি হবে? প্রথম যখন আমরা ভাগ দিচ্ছি তখন আমার ভাগশেষ আসছে 43। দ্বিতীয়বার যখন ভাগ দিচ্ছি তখন আমার ভাগশেষ আসছে 37। তাহলে আমার কত ভাগশেষ আসছে? 50 আর 30, 80, 80 আসছে। তাহলে কি 80 আমার ভাজক? না। কি বলছে? পরের বার যখন আমরা ভাগ দিচ্ছি তখন আমার রিমাইন্ডার পড়ে থাকছে হচ্ছে 23। তাহলে আমার ভাজকটা কত হবে? তাহলে আমার ভাজকটা হবে 80 মাইনাস 23। তাহলে উত্তর কত হবে? 57। এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? তো এবার আমরা পরবর্তী অঙ্কের দিকে যাব। তো পরবর্তী অঙ্কে যাওয়ার আগে দুটো কনসেপ্ট আমরা আগে শিখে নেব, এবং রিমাইন্ডার সিস্টেমের ক্ষেত্রে এই কনসেপ্টটা জানা অত্যন্ত জরুরি। মনে করা যাক যদি আমরা একটি সংখ্যা হয় এক্স, একটি সংখ্যা মনে করি এক্স, তাকে যদি আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যা মনে করি ডি ফর ডিভাইজার, তো ডি দিয়ে আমরা ভাগ করছি। একটি সংখ্যা এক্স, তাকে আমরা ডি দিয়ে ভাগ করছি, তবে আমার মনে করি ভাগশেষ আসে, মনে করি ভাগশেষ কত আসে? ভাগ করলে ভাগশেষ আমার আর আসে, মনে করি রিমাইন্ডার ফর আর আসে। তবে মাথায় রাখতে হবে যদি আমার এক্সকে ডি দিয়ে ভাগ করলে ভাগশেষ আর আসে, তবে যদি আমরা এক্সের স্কোয়ার করি, তাকে যদি আমরা ডি দিয়ে ভাগ করি, সেম ডিভাইসার দিয়ে ভাগ করি, তবেও কিন্তু আমার রিমাইন্ডার আসবে আর স্কোয়ার বাই ডি। মানে আমার এক্সকে ডি দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার আসছিল, তখন আমার এক্স স্কোয়ারকে ডি দিয়ে ভাগ করে কিন্তু রিমাইন্ডার আসবে আর স্কোয়ার বাই ডি। একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আর স্কোয়ার গ্রেটার দ্যান ডি, আর স্কোয়ার গ্রেটার দ্যান ডি। আর কি, যদি কোনো সংখ্যা দিয়েও বা একে গুণ হয়, মনে করা যাক 2x আছে, বা কোনো একটা সংখ্যা 2x আছে, 2x বাই ডি করা যায়, তবেও তখন রিমাইন্ডারটা কেমন হবে? তখন রিমাইন্ডারও হবে কিন্তু 2r বাই ডি। এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যখন 2r গ্রেটার দেন ডি, এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনো সংখ্যায় যে এফেক্ট পড়বে, স্কোয়ার হোক, কোনো সংখ্যাকে যা দিয়ে গুণ করা হোক, আমরা কিন্তু যখন ভাজক দিয়ে ভাগ করব,
আমার পুরো সংখ্যাটাকে দেখার দরকার নেই, শুধুমাত্র ওই সংখ্যাটা থেকে যেটা রিমাইন্ডার আসছে তার উপরে কিন্তু সেই প্রভাবটাই পড়বে। তো আমরা সেই রিমাইন্ডারটুকু নিয়ে কাজ করলেই কিন্তু আমরা উত্তর পর্যন্ত পৌঁছাতে পারবো। তো এখন কি আলোচনা করা হলো একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। মনে করা যাক 19 একটি সংখ্যা, মনে করা যাক 19 একটি সংখ্যা, একে ভাগ করা হচ্ছে 4 দিয়ে। তাহলে রিমাইন্ডার কত আসবে? 4 4 16, রিমাইন্ডার অবশেষ পড়ে থাকবে 3। এবার মনে করা যাক 19 স্কোয়ার করা হলো, 19 স্কোয়ার করা হয়েছে, সেটাকেও 4 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা কি করবো? 19 স্কোয়ার করবো, দিয়ে 361 করব, 361 এবার একে 4 দিয়ে ভাগ করব, দিয়ে দেখব না, আমাদের দরকার নেই করার। আমরা কি জানি 19কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকে? 3 পড়ে থাকে। তাহলে আমরা কি করছি? 19 স্কোয়ার করছি। তাহলে আমরা এখানেও কি করব? 3 স্কোয়ার করব। 3 স্কোয়ার বাই 4 দেখব কত হয় রিমাইন্ডার। 3 স্কোয়ার কত? 9, 9 বাই 4। তাহলে রিমাইন্ডার কত? 4 দুগুণে 8, রিমাইন্ডার 1। এখানেও আমরা কি দেখব? যদি আমরা করে দেখি যে এটা কি আমরা ঠিক করছি, নিয়মটা কি ঠিক হলো? 4 নং 36 মিলে গেল, 0 জন্য 1 নামবে, 1 অবশেষ পড়ে থাকলো। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের কোনো সংখ্যাকে ধরে করার দরকার নেই, যেটা আমার সংখ্যায় রিমাইন্ডার আসবে, সংখ্যার উপরে যে এফেক্ট পড়বে, সংখ্যা যদি স্কোয়ার হয়, সংখ্যা যদি কিউব হয়, সংখ্যার সঙ্গে যদি অন্য কিছু গুণ হয়, সেটা রিমাইন্ডারের উপরও সেই এফেক্টটাই পড়বে। তো আমরা অঙ্কের সময় এই জিনিসটা মাথায় রাখবো এবং কি করে কাজে লাগাবো আমরা পরবর্তী অঙ্কের উদাহরণে সেটা দেখে নেব। কি বলছে অঙ্কে? এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 13, একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা হচ্ছে। কত অবশেষ পাওয়া যাচ্ছে? 7, রিমাইন্ডার 7। দ্য থ্রাইস অফ স্কোয়ার অফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইসার, দেন ফাইন্ড দ্য রিমাইন্ডার। বলছে একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা হয়, তখন রিমাইন্ডার কত পাওয়া যায়? তখন রিমাইন্ডার 7 পাওয়া যায়। এবার বলছে যদি ওই সংখ্যাটির থ্রাইস অফ স্কোয়ার, সংখ্যাটির বর্গে 3 গুণ করা হয়, তবে রিমাইন্ডার কত হবে। তাহলে আমরা কি জানি? আমার সংখ্যা জানার দরকার নেই, আগেই বলেছি আমার রিমাইন্ডার জানা থাকলেই আমরা বের করতে পারবো। তাহলে কি করা হচ্ছে? সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করা হচ্ছিল, রিমাইন্ডার 7 পাওয়া যাচ্ছিল। পরে সংখ্যাটির ওপর কি বাড়ানো হচ্ছে? থ্রাইস দ্য স্কোয়ার। তার মানে সংখ্যাটি রিমাইন্ডার ছিল 7, সংখ্যাটির রিমাইন্ডার ছিল 7, তার মানে 7-এর স্কোয়ার করা হচ্ছে, তার সঙ্গে আরও 3 গুণ করা হচ্ছে। তাহলে কত হচ্ছে? 7 স্কোয়ার 49 গুণ 3, 3 40, 120, 3 নং 27, তার মানে 147 বাই 13। তাহলে দেখি কত রিমাইন্ডার হচ্ছে। 13কে 13, 1 7, আবার 13কে 13, তাহলে এটা বেরোলো ভাগফল, আর অবশেষ কত বেরোলো? 4 বেরোলো, 4। তাহলে আমার উত্তর হবে হচ্ছে 4। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অঙ্কের পাশাপাশি আমাদের কিন্তু ক্যালকুলেশনের ওপর জোর দিতে হবে। সবসময় আমরা খাতায় ক্যালকুলেশন করব বা করে করে দেখবো, এতে কিন্তু অনেক সময় ওয়েস্ট হয়, পরীক্ষাতে সময় থাকে না। তো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা অঙ্ক করব আমাদের ক্যালকুলেশন কিন্তু খুব দ্রুত করতে হবে এবং অনেকটা ক্যালকুলেশন চেষ্টা করতে হবে যতটা খাতায় কলম না লাগিয়ে করা যায়, যতটা মাইন্ডে করা যায়। তাতে কী হবে? আমাদের মাথাও শার্প হবে এবং আমাদের ক্যালকুলেশন অনেক দ্রুত হবে। তো আমরা এবার পরবর্তী অঙ্কের দিকে এগিয়ে যাই। ফাইন্ড দ্য রিমাইন্ডার ইফ এত প্লাস এত হোয়েন ডিভাইডেড বাই 41। এই অঙ্ক দেখে সবাই ঘাবড়ে যাবে প্রথমে, কি করা যাবে এই অঙ্ক? কিন্তু খুব সহজ এই অঙ্ক। কিন্তু এই অঙ্কটা করার আগে দুটো জিনিস আমাদের, জাস্ট দুটো কনসেপ্ট আমাদের একটুখানি বুঝে নিতে হবে। ফ্যাক্টরের যে কনসেপ্টটা আছে আমরা শিখেছি, সেই ফ্যাক্টরের কনসেপ্টটা এখানে আমাদের কাজে লাগবে।
সেটাই আমি এখানে আলোচনা করব। যদি আগে কনসেপ্টটা বুঝে নিই, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এ টু দ্য পাওয়ার এন, এরকম যদি কোনো টার্ম থাকে, এই টার্মের কমন ফ্যাক্টর হচ্ছে বা এই টার্মটি সবসময় বিভাজ্য হবে এক্স প্লাস এ এটি দিয়ে। কখন? যখন এন একটি অড নাম্বার হবে। অড নাম্বার মানে বিজোড় সংখ্যা হবে। যখন এন অড নাম্বার বা এন একটি বিজোড় সংখ্যা হবে, তখন কি হবে? তখন এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এ টু দ্য পাওয়ার এন সর্বদা এক্স প্লাস এ এই টার্মটি দিয়ে বিভাজ্য হবে, বা অঙ্কের ভাষায় বলতে গেলে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এ টু দ্য পাওয়ার এন এর একটি ফ্যাক্টর হবে, এর একটি উৎপাদক হবে এক্স প্লাস এ। তেমনই এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন এর কমন ফ্যাক্টর হবে এক্স মাইনাস এ, যখন এন একটি বিজোড় সংখ্যা হবে। এন একটি বিজোড় সংখ্যা হবে। আর কি হয়? আরেকটা মাথায় রাখবো, এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন এর দুটোই ফ্যাক্টর হবে, এক্স প্লাস এও হবে এক্স মাইনাস এও হবে। কখন হবে? যখন এন একটি জোড় সংখ্যা হবে বা ইভেন নাম্বার হবে। এন একটি জোড় সংখ্যা হবে বা ইভেন নাম্বার। এর উদাহরণ আমরা খুব সহজে জানি, বীজগণিতের খুব সহজ সূত্র। এন ইভেন কখন হয়? যদি এন এর মান আমরা 2 বসাই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ক্লিয়ার? তো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে কি দিয়েছে? 122 টু দ্য পাওয়ার 41 প্লাস 42 টু দ্য পাওয়ার 41 হোয়েন ডিভাইডেড বাই 41। তাহলে কি? তাহলে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এ টু দ্য পাওয়ার এন এই ফর্মে দেখতে পারি। এরকম ফর্ম, যেমন 41 কি অড নাম্বার, তার মানে কি এটা কি দিয়ে ভাগ যাবে? এক্স প্লাস এ, এরকম এর একটা ফ্যাক্টর হবে এক্স প্লাস এ, তার মানে এখানে 122 প্লাস 42 এর এরকম একখানা ফ্যাক্টর হবে। এবং এরকম ফ্যাক্টর হলে কত হচ্ছে? 122 প্লাস 42 যোগ করলে 4 6 1 হলো। এবার একে বলা হচ্ছে যদি আমরা 41 দিয়ে ডিভাইড করি, তাহলে 41 দিয়ে ডিভাইড করলে কত হবে? এটা মিলে যাচ্ছে, 4 বারে এটা মিলে যাচ্ছে, কোনো তাহলে রিমাইন্ডার থাকছে না। তার মানে উত্তর হবে নো রিমাইন্ডার। নো রিমাইন্ডার অথবা জিরো রিমাইন্ডার। জিরো রিমাইন্ডার হবে এর অ্যান্সার। বোঝা গেল কীভাবে আমরা কনসেপ্টটা কাজে লাগাবো। পরবর্তী অঙ্কে যাই। কি রয়েছে? আরেকটি একটু ভয় পাওয়ানো রকম অঙ্ক, কিন্তু খুব সহজ। 444 টু দ্য পাওয়ার 333 প্লাস 333 টু দ্য পাওয়ার 222। একে যদি 7 দিয়ে ভাগ করা হয় তবে এর রিমাইন্ডার কত পাওয়া যাবে? তো এখানে ঘাবড়াবার কিচ্ছু নেই। আমরা কি শিখেছি? কোনো সংখ্যার ওপর যে এফেক্ট পড়বে তার রিমাইন্ডারের ওপর সে এফেক্ট পড়বে। তো আমরা দেখি না 7 দিয়ে 444কে ভাগ করে রিমাইন্ডার কত পড়ে থাকে, তার উপরই তো এই ইফেক্টটা পড়বে। তাহলে 7 দিয়ে যদি 444কে ভাগ করা যায়, কত পড়ে থাকবে রিমাইন্ডার? 444কে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, 6 7 42, 2 4, 3 7 21, তাহলে অবশেষ 3। তাহলে আমি শুধু এখানে কাকে নিয়ে কাজ করব? 3কে নিয়ে। বাকি আমার কিছু দেখার দরকার নেই।
আর 333কে 7 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে? 4 7 28, 5 3, 7 7 49, তাহলে 4। তাহলে এখানে পড়ে থাকবে আমার 4। তাহলে কি দেখলাম, আমার এখানে সংখ্যাটা তাহলে কি দাঁড়িয়ে গেল? 3 টু দ্য পাওয়ার 333 প্লাস 4 টু দ্য পাওয়ার 222। এবারও মনে হচ্ছে এত বড় পাওয়ার, এবারও অঙ্কটা তো একটু সহজ হলো, কিন্তু অতটাও তো সহজ হলো না। এবার যেটা করতে হবে আমাদের, কি আছে এখানে 333, এখানে 222, তাহলে কি করি, এখান থেকে 3 আমরা কমন নিয়ে ভেতরে ঢুকিয়ে দিই। তাহলে কি হবে, 3-এর কিউব লিখি, 1 1 1 লিখি, আর এখানে কি করি 2 ঢুকিয়ে দিই ভেতরে, 4-এর স্কোয়ার করি, 1 1 1 করে দিই। তাহলে কত হলো এবার, 3-এর কিউব 27 প্লাস 4-এর স্কোয়ার 16। তাহলে কত হলো আমাদের, আর ওপরে তো 1 রয়েছে, থাক তার মতো। 27 প্লাস 16 43। এবার একে 7 দিয়ে ভাগ করি, 6 7 42। তাহলে আমরা পড়ে থাকলো কত রিমাইন্ডার, আর রিমাইন্ডার পড়ে থাকলো 1। হয়ে গেল উত্তর। তাহলে অঙ্ক খুব সহজ হয়ে গেল। কত কঠিন লাগছিল অঙ্কটা, কিন্তু যখন আমরা নিয়মটা বুঝে গেলাম, কনসেপ্টটা বুঝে গেলাম, অঙ্ক আমার অনেক সহজ হয়ে গেল। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাই। এইরকম অঙ্ক বহুবার WBCS পরীক্ষায় এবং SSC, পুলিশের কনস্টেবল পরীক্ষা, এই টাইপের অঙ্ক বহুবার এসছে। তো আমরা এতদিন করে এসছি, কেন করি, কিন্তু আজকে সম্পূর্ণ বিষয়টা বুঝবো যে কেন করছি। প্রশ্নটা কি বলছে, হোয়াট শুড বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড টু মেক 45 ইন্টু 46 এ পারফেক্ট স্কোয়ার। বলা হচ্ছে 45 গুণ 46 একটি সংখ্যা, এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি একটি পারফেক্ট স্কোয়ার হবে। তো আমরা কি শিখে এসেছি, যখন বলবে যোগ করার কথা, তখন আমরা কি শিখে এসেছি, যে বড় সংখ্যাটি এরকম গুণে, যখন এক ঘর অন্তর দুটো সংখ্যার ক্রমিক দুটি সংখ্যার গুণফল থাকবে, তখন বড় সংখ্যাটি যোগ করলে ওই গুণফলটি একটি পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। আর ছোট সংখ্যাটি বিয়োগ করলেও সংখ্যাটি একটি পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। কি করে হয় সেটা আমরা দেখে নেব। কি আছে, 45 ইন্টু 46। কি বলা হলো, যখন যোগের কথা বলবে তখন আমাদের নিয়ম বড় সংখ্যাটি যোগ করতে হয়। তাহলে আমরা বড় সংখ্যাটি যোগ করি, দুটোতেই কি আছে 46 আছে, 46 আমরা কমন নিয়ে নিই। তাহলে কি পড়ে থাকবে, 45 প্লাস 1 পড়ে থাকবে। তাহলে কত হলো, 46 ইন্টু 46, এর মানে 46-এর স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল যে তাহলে কেন আমরা বড় সংখ্যাটি যোগ করি, এই হচ্ছে কনসেপ্ট। তো আজ থেকে আমরা এবার কনসেপ্ট শিখে অঙ্ক করব, আর মুখস্থর দরকার নেই। আর তাহলে বিয়োগের সময় কি হয়, বিয়োগের সময় যেটা হয় 45 ইন্টু 46 বিয়োগ করি। বিয়োগের সময় কি করতে হয়, ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে 45 কমন নিয়ে নিলাম, 46 মাইনাস 1, 45 ইন্টু 45 কত হলো, 45-এর স্কোয়ার, একটি বর্গ সংখ্যা হয়ে গেল। তো আমরা বুঝে গেলাম কি করে এটি হচ্ছে। তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি বলছে এখানে, হোয়াট শুড বি অ্যাডেড টু মেক এত ইন্টু এত এ পারফেক্ট স্কোয়ার। কি যোগ করলে, যখন ক্রমিক দুঘর অন্তর দুটো কোনো সংখ্যা থাকবে, মনে করা যাক 2 ইন্টু 4 আছে বা 5 ইন্টু 7 আছে, মানে দুটি সংখ্যার মধ্যে গ্যাপ 2 থাকবে,
এরম দুটি ক্রমিক সংখ্যা গুণ করলে এর সঙ্গে কত যোগ করলে এটি একটি পারফেক্ট স্কোয়ার হবে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সবসময় উত্তর হবে হচ্ছে 1। কেন সেটা মাথায় রাখবো। মনে করা যাক দুটি ক্রমিক সংখ্যা যাদের গ্যাপ 2, তাহলে আমার সংখ্যা কী হতে পারে, a প্লাস 1, আরেকটা কী হতে পারে এক ঘর গ্যাপ দিয়ে a মাইনাস 1। তাহলে একে ভাঙিয়ে লিখলে কী হবে, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 1। এবার এর সঙ্গে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে, তাহলে আমরা সহজে উত্তর বলে দেবো। যদি আমরা প্লাস 1 যোগ করি তাহলে কী হবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, উত্তর পড়ে থাকবে a স্কোয়ার। তাহলে যোগ 1 করলে আরেকভাবে কি বলতে পারি, মনে করি একটি সংখ্যা a আর একটা সংখ্যা 2 ঘর অন্তর a প্লাস 2, তাহলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2a। এর সঙ্গে কত যোগ করলে হবে, কি বলেছি 1 যোগ করলে, তাহলে এটা কি হয়ে গেল a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা কি হয়ে গেল, এটা a প্লাস 1 এর হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তো এক্ষেত্রেও আমরা দেখছি একটা স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তো এটাও আমরা মাথায় রাখবো, যখন দুটি সংখ্যার গুণফল দেয়া থাকবে এবং তাদের মধ্যে গ্যাপ 2 থাকবে, তখন তার সঙ্গে 1 যোগ করলে সংখ্যাটি একটি পারফেক্ট স্কোয়ার হবে। এই দুটি অঙ্ক রিমাইন্ডার থিওরেমের থেকে একটু আলাদা ঘরানার ছিল, কিন্তু আলোচনা করে দেওয়া হলো যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আবার আমরা একদম টপিকে ফিরে আসব, রিমাইন্ডার থিওরেমের কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে। এই রুলসগুলোর একটু আগে বলে দিয়েছি, তো আবার আমরা একটু ভালো করে বিস্তারিত আলোচনা করে নেব। কি বলা হচ্ছে, বলা হচ্ছে যদি তিনটি সংখ্যা বা দুটি সংখ্যা যেমনই হোক, 3টি 4টি 2টি a প্লাস b প্লাস c মনে করা যাক সংখ্যাগুলি a b c সংখ্যা, তাকে যদি একটি সংখ্যা ডিভাইসার দিয়ে ভাগ করা হয়, তবে তার রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডারও a থেকে আমরা যে রিমাইন্ডার পাবো, b থেকে আমরা যে রিমাইন্ডার পাবো, c থেকে আমরা যে রিমাইন্ডার পাবো, তার যোগফলকে সেই ডিভাইসার দিয়ে ভাগ করলে যা পড়ে থাকবে সেটাই হবে কিন্তু রিমাইন্ডার। যেটা আমরা আগে আলোচনা করলাম, যে কোনো সংখ্যা ওপর যে এফেক্ট পড়বে তার রিমাইন্ডারের ওপরও কিন্তু সেই এফেক্টই পড়বে। 2 নম্বর সূত্র সেটাই বলা হচ্ছে যে তিনটি সংখ্যাকে যদি গুণ করা হয় এবং তাকে যদি ভাগ করা হয় একটি ডিভাইসার দিয়ে, তাহলে রিমাইন্ডারও হবে সেই তিনটি সংখ্যার রিমাইন্ডারের গুণফলকে ডিভাইসার দিয়ে ভাগ করলে যা পড়ে থাকবে সেটাই। তো এই দুটো আমরা আগে পড়ে নিয়েছি। নেক্সট রুল কি বলছে, নেক্সট রুল বলছে x প্লাস a টু দ্য পাওয়ার n বাই এক্স, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার মাথায় রাখতে হবে কত হবে, a টু দ্য পাওয়ার n। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সরাসরি অঙ্কে আমরা এটা প্রয়োগ করতে পারবো, যদি আমরা সূত্র না জানি কোনো দিন অঙ্ক করতে পারবো না, কিন্তু এটা মাথায় রাখলে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে আমরা উত্তর করে দিতে পারবো। তো আমাদের এটা মাথায় রাখতে হবে কি, যখন x প্লাস a টু দ্য পাওয়ার n থাকবে, তাকে যখন x দিয়ে ভাগ করা হবে রিমাইন্ডার হবে a টু দ্য পাওয়ার n। এইবার দুটো জিনিস দেখতে হবে, যখন এর ভ্যালু প্লাস 1 হবে, যখন এর ভ্যালু প্লাস 1 হবে তখন রিমাইন্ডার হবে হচ্ছে 1, নিঃসন্দেহে। যোগ 1 থাকলে এর কোনো আর চাপ নেই, আমি সরাসরি লিখে দেবো 1। কিন্তু প্রশ্ন আসবে যখন আমার এর ভ্যালু মাইনাসে চলে আসবে, তখন আমার কোশ্চেন অ্যারাইজ হবে। তখন দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে, যখন এর ভ্যালু -1 হবে, অর্থাৎ x -1 টু দ্য পাওয়ার n বাই এক্স, যখন এরকম ফ্যাক্টরটা হবে তখন রিমাইন্ডার হবে হচ্ছে 1। কিন্তু তার কন্ডিশন কখন, যখন n ইভেন হবে, অর্থাৎ n টু দ্য n এর মান 2 4 6 এরকম থাকবে, তখন আমার রিমাইন্ডার হবে হচ্ছে +1। আর যখন আমার n এর মান
অড হবে, এনের মান বিজোড় হবে, তখন কিন্তু +1 থাকবে না। বিজোড় হলে কি হবে? রিমাইন্ডার হবে -1 প্লাস এক্স। কারণ কি মাইনাসে কি কখনো আমাদের ভাগশেষ আসতে পারে? কখনো আসতে পারে না। তাহলে তখন কি হবে? -1-এর সঙ্গে আমার যেটা ভাজক এক্স, সেইটা কি হয়ে যাবে? আমার তখন সেটা অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। যখন এন ইভেন থাকবে তখন রিমাইন্ডার +1 থাকবে, যখন এন অড বা বিজোড় হয়ে যাবে তখন কিন্তু রিমাইন্ডার হয়ে যাবে -1 প্লাস এক্স। তো এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইবার রিমাইন্ডারের একদম ক্রিটিক্যাল যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো দেখে নেব এবং কি করে আমরা এই অঙ্কের উত্তর 5 থেকে 10 সেকেন্ডে করব সেটাও আমরা দেখে নেব। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সহজ। প্রথম অঙ্কটা কি দিয়েছে? 55 টু দ্য পাওয়ার 100 বাই 110। তো আমরা এখানে আগে কি শিখেছি? রিমাইন্ডারের ওপর যে এফেক্ট পড়বে বা গুণ করা হবে, সংখ্যার ওপরে যে এফেক্ট পড়বে রিমাইন্ডারের ওপর সে এফেক্ট পড়বে। ঠিক আছে? তো আমরা কি করি? আমরা প্রথমে এটাকে এভাবে লিখতে পারি, 55 ইন্টু 55 টু দ্য পাওয়ার 99 বাই 110 লিখতেই পারি। আমরা জাস্ট ওপরে 100, 55 টু দ্য পাওয়ার 100 যেটা আছে সেটাকে একটু ভেঙে লিখলাম। 55 আলাদা লিখলাম, 55 টু দ্য পাওয়ার 99 আলাদা লিখলাম। তো এরকম লিখলে আমরা কি করতে পারি? এরকম কেটেও দিতে পারি। তাহলে আমার কত এলো? 2 চলে এলো নিচে, ভাজক। এবার 2 দিয়ে ভাগ করা খুব সহজ যাকে তাকে। কারণ কি আমরা জানি 2 দিয়ে যদি কোনো জোড় সংখ্যাকে ভাগ করায় সবসময় ভাগশেষ 0, আর 2 দিয়ে যদি কোনো বিজোড় সংখ্যাকে ভাগ করায় সবসময় ভাগশেষ কত? 1। নো ডাউট, ভেরি ইজি। তাহলে কি হলো আমার? 2 দিয়ে যখন 55কে ভাগ করা হচ্ছে ভাগশেষ কত আসছে? 1 আসবে। আর 1 টু দি পাওয়ার 99 মানে 1ই থাকবে। তাহলে আমার কত হবে? রিমাইন্ডার 1 হবে না। আমরা কি করেছিলাম? আগে কিন্তু 55কে একবার কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমাকে আবার 55কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমার রিমাইন্ডার হবে 55। 5 সেকেন্ডে আমার অঙ্ক হয়ে গেল এবং কোনো রকম স্ট্রেস ছাড়াই। তো আমাদের এই সূত্রগুলো কিন্তু, এই টেকনিকগুলো আমাদের আয়ত্ত করতে হবে রিমাইন্ডার থিওরেমের অঙ্ক খুব সহজে করবার জন্য। ক্লিয়ার? পরের উদাহরণটা দেখে নিই, এটা দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে। 25 টু দ্য পাওয়ার 49 বাই 50। এটাকেও আমরা সেভাবে করব। 25 ইন্টু 25 টু দ্য পাওয়ার 48 লিখে নিই, বাই 50। 25 দিয়ে 50কে কেটে দিলাম, 2 হয়ে গেল। 25 আছে, বিজোড় সংখ্যা, রিমাইন্ডার কত হবে? 1 হবে। আগে কি করেছিলাম? 25 বাদ দিয়ে দিয়েছিলাম, এখানে আবার তাই আমরা 25 গুণ করে দেবো। তাহলে রিমাইন্ডার হয়ে যাবে আমার 25। ক্লিয়ার কনসেপ্ট? চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব এবং এটা আজকে আমাদের রিমাইন্ডার থিওরেমের শেষ অঙ্ক। কি রয়েছে? 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট 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 99 টার্মসের নাম পর্যন্ত আছে। একে কি করা হচ্ছে? 8 দিয়ে ডিভাইড করা হচ্ছে। তাহলে এটা খুব মজাদার অঙ্ক। প্রথমে কি দেখছি? 7কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত আসবে? 7ই থাকবে রিমাইন্ডার। 77কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 9 72, 5 পড়ে থাকবে। কিন্তু এরপর থেকে দেখবো আমরা 777, 8 নং 72, 5 7 7 8 56, 1 পড়ে থাকবে রিমাইন্ডার। এবং যখন আমরা কি শিখেছিলাম? 8-এর বিভাজ্যতার নিয়মে লাস্ট 3 ডিজিট দেখতে হয়। এবার আমার তো 3 ডিজিট চলে এলো,
এরপরে যতই আসুক 4, 5, 6 কী হবে, সবই আমার কিন্তু কত পড়ে থাকবে, প্রত্যেকের রিমাইন্ডারই আমার 1 পড়ে থাকবে। তাহলে কি হলো, কত টার্ম পর্যন্ত 1 থাকবে, প্রথম দুটো টার্ম আমার বেরিয়ে গেল আলাদা। আর এটা কত টার্ম পর্যন্ত আছে সিরিজটা, 99 পর্যন্ত, তার মধ্যে দুটো টার্ম আমার আলাদা বেরোলো। তাহলে এক হবে কটা টার্ম, 97 টার্ম কী হবে, এক থাকবে। তাহলে 97 গুলো কত হবে, এক হবে। তাহলে যোগ 7 আর 5 12 প্লাস 97 কত হয়, 90 আর 10 100, 7 আর 2 9, 109/8। এবার আমরা বের করি কত হয়, 8 কে 8, 2 9, 3 8 24, তাহলে 5 হলো আমার রিমাইন্ডার। এটা হয়ে গেল আমার উত্তর। আরেকবার দেখে নি কী বললাম, 7 প্লাস 7 7 প্লাস 3টে 7 ডট 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 করে টার্ম চলছে, একে বলা হয়েছে 8 দিয়ে ভাগ করতে। তাহলে প্রথমটায় 7 পেলাম, ৭৭কে ভাগ করলে 5 রিমাইন্ডার পেলাম। এবার একে ভাগ করলে আমরা কত পাবো, 1 পাবো। এবং এর পরবর্তী যে টার্মগুলো হবে, আমরা কি শিখেছিলাম 8-এর বিভাজ্যতার নিয়মে, যে লাস্ট 3 ডিজিটকে দেখতে হয়। তো যখন 3 ডিজিটে যখন 1 আসছে, তো পরবর্তী টার্মগুলোর ক্ষেত্রেও কী আসবে, আমার রিমাইন্ডার প্রতিটারই 1 আসবে। তাহলে এবার 1 কত পর্যন্ত আসবে, টোটাল 99 টার্ম, তার মধ্যে প্রথম দুটো বাদ, তাহলে 97টে টার্ম। তাহলে 12, 7 আর 5 12 প্লাস 97 বার 1, তাই 97। তাহলে 12 97 কত হলো, 109, তাকে আবার 8 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার রিমাইন্ডার পড়ে থাকলো 5। একদম সহজে আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো আজকের আমাদের রিমাইন্ডার থিওরেম এখানেই শেষ করছি, এবং পরবর্তী চ্যাপ্টারে রিমাইন্ডার থিওরেমের পরবর্তী পার্টে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে আমরা অনেকগুলো নতুন মেথড শিখব। সেখানে আমরা টোসেন্ট মেথড শিখব, এবং আরও কী করে বড় বড় অঙ্ক, যেমন 3 টু দি পাওয়ার 101 টু দ্য পাওয়ার 99/2, এই সমস্ত অঙ্ক কী করে আমরা 2 সেকেন্ড 5 সেকেন্ডে করতে পারবো, সেই টেকনিকগুলো আমরা কিন্তু শিখব। মডুলারিটি, টোসেন্ট, এই পদ্ধতিগুলো আমরা রিমাইন্ডার থিওরেমের পার্ট 2তে শিখব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।